বন্ধুরা, যে প্রজন্মকে আমরা বারবার অক্ষম বলে মনে করি, যাদের নিয়ে ধারণা ছিল মোবাইলে গেমস আর সোশ্যাল মিডিয়া ছাড়া তারা কিছুই বোঝে না, সেই প্রজন্মই আজ ইতিহাস তৈরি করেছে। হ্যাঁ, আমি বলছি জেনারেশন জেটের কথা। তারা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রিনে সীমাবদ্ধ থাকেনি, বরং বাস্তবে রাস্তায় নেমে নেপালের স্বাস্থ্য ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অবশেষে জনগণের চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তার সরকারি বাসভবনে আগুন লেগে যায়, সংসদ ভবন জ্বলতে থাকে, এমনকি অর্থমন্ত্রীকে জনগণ রাস্তায় ধাওয়া করে জুতো দিয়ে প্রহার করতে থাকে। এই বিশৃঙ্খলার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী করুণ মৃত্যু ঘটে অগ্নিকাণ্ডে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় বিস্ফোরণ ঘটল কেন? শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ হওয়ার কারণে? উত্তর হলো না। এর পিছনে জমেছিল একাধিক ক্ষোভ, বছরের পর বছর ধরে বঞ্চিত হওয়ার অভিজ্ঞতা। নমস্কার, আমি নির্মল, আর আমি আজ কি বিষয় নিয়ে কথা বলছি সেটা আশা করি সবাই বুঝেই গেছে। হ্যাঁ, আমি কথা বলছি নেপালের জিন জেড এর বিপ্লব নিয়ে। 8ই সেপ্টেম্বর 2025 সকালে কাঠমান্ডুর মৈতিঘর মণ্ডল থেকে শুরু হয় বিশাল মিছিল। কয়েক হাজার তরুণ তরুণী, বেশিরভাগ বয়সী 20 থেকে 25-এর মধ্যে হবে, হাতে ব্ল্যাকবোর্ড আর পতাকা নিয়ে হাঁটতে থাকে সংসদ ভবনের দিকে। শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করেছিল এনজিও হামি নেপাল, কিন্তু শান্তিপূর্ণ সেই মিছিলকে আটকাতে পুলিশ জল কামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ব্যবহার করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ লাইভ বুলেট ছুড়তে শুরু করে। 19 জন নিহত আর 400-এর বেশি মানুষ আহত হয়। সবথেকে দুঃখজনক বিষয় হলো 12 বছর বয়সী এক শিশুরও প্রাণ গেছে এই ঘটনা। এই রক্তক্ষয়ী দৃশ্য দেখার পর মানুষ আর ঘরে বসে থাকেন। রাজধানী থেকে শুরু করে ছোট শহর, গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে জনতার ক্ষোভ। মূলত ক্ষোভের প্রধান কারণ ছিল 3টি। আর কি সেই কারণ, এখন সেটাই জানাবো আপনাদেরকে। 2023 সালে নেপাল সরকার ঘোষণা করে দেয় সব সোশ্যাল মিডিয়া কোম্পানিকে স্থায়ীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। শুধু টিকটক সেই শর্ত মেনে নেয়। ফলে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার সব কিছু নিষিদ্ধ হয়ে যায়। যে প্রজন্ম সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে তথ্য, কাজ আর বিনোদনের জন্য, তাদের কাছে এটা ছিল সরকারিভাবে কন্ট্রোলের চেষ্টা। প্রতিবাদকারীদের ভাষায়, আমাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। 2024 সালে যুব বেকারত্বের হার দাঁড়ায় প্রায় 21%। চাকরির অভাব এতটাই তীব্র ছিল যে হাজার হাজার নেপালি শুধুমাত্র টাকার জন্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ভাড়াটিয়া সৈনিক হিসেবে যোগদান দিয়েছে। অনেকেই সেখানে প্রাণ হারায়। দেশে কর্মসংস্থানের সংকট, বাইরের যুদ্ধক্ষেত্রে মৃত্যু, আর এই কারণগুলোই যুব সমাজের ক্ষোভকে আরও বাড়িয়ে তোলে। রাজনীতিবিদদের বিলাসবহুল জীবন নিয়ে একের পর এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, ব্র্যান্ডেড পোশাক, এসব দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়। ফলে নেপো কিডস হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে। অন্যদিকে দরিদ্র পরিবারের সন্তানরা বিদেশ থেকে লাশ হয়ে ফিরছিল। নেপালের রাজনৈতিক নেতারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। আর ঠিক কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত, এখন সেটাই জানাবো আপনাদেরকে। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা অভিযুক্ত বিমান কেনাকাটায় কমিশন নেওয়ার অপরাধে। তার স্ত্রী, যিনি পররাষ্ট্র মন্ত্রক সামলাচ্ছিলেন, অভিযোগ উঠেছে তিনি ভুয়ো ডকুমেন্টে মানুষকে শরণার্থী সাজিয়ে আমেরিকায় পাঠাতেন। প্রাক্তন মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল কোটি কোটি টাকার আত্মসাৎ করেছে বলে অভিযোগ। বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিজেও জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযুক্ত ছিলেন। 2008 সালে নেপালের রাজতন্ত্র বিলোপ করে গণতন্ত্র আসে, কিন্তু মাত্র 17 বছরের 13 বার সরকার পরিবর্তন হয়েছে। আর ক্ষমতার খেলা ঘুরপাক খাচ্ছে একই কিছু নেতার মধ্যে। ফলে মানুষের আস্থা সম্পূর্ণ ভেঙে গেছে। ওই যে কথায় আছে না, পাবলিকের মার তো কেওড়া তলা পার। পাবলিকের ঊর্ধ্বে কেউ নয়। নেপালের সরকার ভাবতেই পারেনি যে নেপালবাসী ঠিক কি কি কাণ্ড ঘটাতে পারে, আর এখন সেটাই জানাবো আপনাদেরকে। বছরের পর বছর ধরে বেকারত্ব, দুর্নীতির কারণে ক্ষোভ জমেছিল জনগণের মনে। তার উপর সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় ভেঙে পড়ে নেপালের ট্যুরিজম। বিদেশে থাকা প্রায় 70 লক্ষ নেপালির সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়। যুব সমাজ শান্তিপূর্ণ প্রতিবাদ করতে নামলেও সরকারের গুলি চালানোই ছিল চূড়ান্ত ট্রিগার। মুহূর্তের মধ্যে সেই ক্ষোভ পরিবর্তন হয় ভয়ঙ্কর বিস্ফোরণে। মানুষ প্রধানমন্ত্রীর বাড়ি ও রাষ্ট্রপতি ভবনে আগুন ধরিয়ে দেয়। সংসদ ভবন জ্বলতে থাকে আগুনে। সেনারা হেলিকপ্টার দিয়ে প্রধানমন্ত্রীকে সরিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত 9 সেপ্টেম্বর বিকেলে কেপি শর্মা ওলি পদত্যাগ ঘোষণা করেন।
নেপালের সাম্প্রতিক এই অভিজ্ঞতা আমাদের স্পষ্ট করে দেখায় যে যখন জনগণের কণ্ঠরোধ করা হয়, যখন দুর্নীতি ও অব্যবস্থাপনাকে অবহেলা করা হয়, তখন জনতার ক্ষোভ ভয়ঙ্কর রূপ নিয়ে বিস্ফোরিত হয়। আজও নেপালের সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। অনেকেই রাজতন্ত্র ফেরানোর দাবি তুলছে। তবে সত্য হলো সমাধান গণতন্ত্রের ভিতরেই খুঁজে নিতে হবে। এই ঘটনা শুধু নেপালের নয়, আমাদের চারপাশে প্রতিটি দেশের জন্য একটি শিক্ষা। জনগণের ধৈর্যের সীমা আছে, আর সেই সীমা ভাঙলে ইতিহাস নতুনভাবে লেখা হবে। আপনাদের কি মতামত? নেপালের এই বিপ্লব কি সত্যি গণতন্ত্রকে বাঁচাবে, নাকি রাজতন্ত্র আবার ফিরে আসবে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারে কিভাবে যুব সমাজ ইতিহাস তৈরি করেছে। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।